হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় কাট মার্ক কেন কম হবে, অর্থাৎ অল্প মার্ক পেয়েও কেন আপনি 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় টিকবেন বা আপনি কেন ভাইভাতে ডাক পাবেন। ভাইভাতে ডাক পাওয়ার উল্লেখযোগ্য বেশ কয়েকটি কারণ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, আপনার সাবজেক্টে কাটমার্ক কীরকম হতে পারে সে সম্পর্কিত আমি একটি ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা উপরে আইকনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন থেকেও আপনি কোন বিষয়ে কাটমার্ক কেমন হবে সে সম্পর্কিত ভিডিওটি দেখে নিতে পারেন। প্রিয় ভিউয়ার, আপনারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েছেন এবং আপনারা অনেক উদ্গ্রীব হয়ে আছেন কবে আপনাদের রেজাল্ট হবে। আশা করি আপনাদের রেজাল্ট আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই দিয়ে দিবে, এর বেশি সময় নিবে না। তবে 3 মাসের কম সময়েও কখনো 3 মাসের কম সময়ের আগেও আপনাদের রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকে বিভিন্ন অনলাইনে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে, আপনারা সে সকল কথায় কান দিলে দিতে পারেন, কিন্তু কান দিয়ে কতটা লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ এই প্রায় 4.5 লক্ষ খাতা কাটা চারটিখানি কথা না, খাতাগুলো মূল্যায়ন করা। আপনারা জানেন যে আপনাদের খাতা মূল্যায়ন হয় 2 বার, অর্থাৎ একবার আপনার সাবজেক্টের যে টিচার, এক টিচারের কাছে আপনার খাতাটি যায়, তিনি খাতাটি মূল্যায়ন করে এবং মূল্যায়ন করার পর সেম খাতাটি আবার আরেকজন টিচারকে দিয়ে মূল্যায়ন করা হয়, যে উনি যে মূল্যায়ন করেছে সেই মূল্যায়নটা ঠিক আছে কিনা উনি আবার রিচেক করে এরপরে আপনাদের মার্কিং করা হয়। এই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হতে, টিচারের কাছে খাতা যেতে, সেখান থেকে খাতা আসতে এবং আপনাদের রেজাল্টগুলা এন্ট্রি দিতে, সেগুলো সফটওয়্যার ওয়াইজ করতে, এই সব মিলাই 3 মাসের আগে কিভাবে রেজাল্ট সম্ভব ভাই, আমার মাথায় আসে না। এটা কখনো পসিবলও না। সুতরাং 3 মাস 4 মাসের আগে রেজাল্ট আপনারা আশা করবেন না। এমন হইতে পারে যে এর থেকে আরও বেশি সময় লাগে। হ্যাঁ প্রিয় রেজাল্ট প্রার্থী ভাই বোনেরা, আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিও হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় কাটমার্ক কেন কম হবে তার উল্লেখযোগ্য কয়েকটি কারণগুলোর মধ্যে আমি যদি প্রথমেই যে কারণটি বলবো সেই কারণটি হচ্ছে আপনাদের উপস্থিতির হার নিয়ে। অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষায় উপস্থিতি হয়েছে 4.5 লক্ষ এদিক সেদিক, কিন্তু অনুপস্থিত কতগুলো ছিল সেটি কি আপনি জানেন? আপনাদের লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিল 1,31,000 প্লাস প্রার্থী। এতগুলো প্রার্থী অনুপস্থিত, তাও আবার প্রিলিতে পাশ করে রিটেনে অনুপস্থিত। আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আপনার কাটমার্কটা কতটা নেমে আসবে। এই 1,30,000 বা 31,000 প্রার্থী যদি পরীক্ষা দিত, আপনার কাটমার্কটা অটোমেটিক 3-4 মার্ক বা 5-7 মার্ক বা 10 মার্ক আরও বেশি হয়ে যেত কিনা? অবশ্যই যেত। এই 1,31,000 প্রার্থী কেন পরীক্ষা দেয়নি? তারা বিভিন্ন কারণে পরীক্ষা দেয়নি। আপনারা জানেন সেই সময় একটি বন্যা জনিত দুর্যোগ চলতেছিল, এরপরে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন চলতেছিল। এর বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেকেই পরীক্ষা দেয়নি, অনেকের সরকারি জব হয়ে গেছে। আমি সেসব ব্যাখ্যায় না যাচ্ছি, কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে 1,31,000 মানুষ লিখিত পরীক্ষা দেয়নি। এরপরে আপনাদের কাটমার্ক হওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে প্রশ্নের ধরন পরিবর্তন। আপনারা যেটি পরীক্ষার হলে ঢুকেই আশ্চর্য হয়ে গেছেন, পরীক্ষার হলে ঢুকেই আপনাদের মাথায় হাত পড়ে গেছে, প্রশ্নের ধরন পরিবর্তন হয়ে গেছে। বিগত 1 থেকে 17তমতে আপনারা যে কোশ্চেনগুলো দেখে আসছেন, যেভাবে প্রশ্ন হওয়ার কথা ছিল সেভাবে প্রশ্ন হয়নি। প্রশ্নের ধরনটা পরিবর্তন হয়েছে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ হওয়ার কারণেও আপনাদের কাটমার্ক কমে যাবে। কারণ অনেকেই ছিল কিছু অধ্যায় বাদ দিয়ে পড়ছে, আবার কিছু অধ্যায় ধরে পড়ছে। অনেকে অনেক কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছে যে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে, ওই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে, আমি এই অধ্যায়ের কোশ্চেনটা না দিয়ে আমি অথবাটাও দিতে পারবো। এইরকম মেন্টালিটি নিয়ে অনেকে প্রিপারেশন নিছে। কিন্তু এই যে অথবা কোশ্চেনগুলো না থাকায় এবং সিলেবাস চেঞ্জ হয়, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়, প্রশ্নের ধরন চেঞ্জ হয়, আপনাদের কাটমার্কটা অনেকটা কমে আসবে। কারণ আপনার যেরকম পরীক্ষা হয়েছে সবারই ঠিক সেরকমই পরীক্ষা হয়েছে। 10% মানুষও তো আছে যাদের পরীক্ষা একবারে খুব ভালো হয়েছে। তাছাড়া বাকি ম্যাক্সিমাম মানুষের পরীক্ষা কিন্তু আপনার পরীক্ষার মতোই হয়েছে। আপনি যেভাবে প্রশ্ন দেখে আপনার মাথা ঘুরে গেছে, সবারই কিন্তু সেরকমই প্রশ্ন দেখে মাথা ঘুরে গেছে। তাই এই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হওয়া আপনাদের জন্য একটি সবথেকে অনেক বড় প্লাস পয়েন্ট। এরপরে আপনাদের কাটমার্ক কম হওয়ার বা কাটমার্ক নিচের দিকে 50-এর নিচে নেমে আসার, 60-এর নিচে নেমে আসার আরও একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিশাল পরিমাণ শূন্যপদ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 97,000 পোস্ট ভ্যাকেন্সি ছিল।
পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে 23,000-এর মতো আবেদন করেছে। এই 23,000-এর কি জব হবে? এই 23,000-এর জব হবে না। এখান থেকে 4 থেকে 5,000 মানুষ ধরে রাখেন যারা হচ্ছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে উভয়টাতেই ঠিক ছিল। তারা তো স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে দুইটাতে জয়েন করেনি, তারা তো যে কোনো একটাতে জয়েন করছে। তার মানে চিন্তা করেন এই যে 22,000 থেকে আরও 5,000, 4-5,000 কমে গেল। এরপরে এই যে 18-19,000 যে থাকলো, এই 18-19,000 কি সবাই জয়েন করবে? সবাই তো জয়েন করবে না। এর মধ্যে অনেকে প্রাইমারিতে থেকে যাবে, অনেকে আবার বিভিন্ন ধরনের সরকারি চাকরিগুলো আছে, অনেকের স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে জব হচ্ছে, অনেকের ব্যাংকে জব হচ্ছে, এইভাবে আরও অনেক প্রার্থী বের হয়ে যাবে। আমার কথা বুঝছেন? তার মানে আমার হিসেব হচ্ছে 16 থেকে 17,000 হয়তো বা আপনার এই পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ হবে। আবার অনেকে দেখা যাবে দূরত্বের কারণে জয়েন করতেছে না, আগামী গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করবে। এই কারণে এইভাবে মনে করেন যে এই 16 থেকে 17,000 প্রার্থী আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে জয়েন করবে। তার মানে এই 97,000 থেকে আপনার এই 15-16,000 বাদ দিলে বাকি সব ভ্যাকেন্সিগুলো আপনাদের জন্য। এরপরে এই সামনে যে শূন্যপদ পূরণের রিকুইজিশন নিবে, এই রিকুইজিশনে কি ভ্যাকেন্সি পড়বে না? আরও 20-30,000, 30,000 মতো ভ্যাকেন্সি পড়বে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রায় লক্ষাধিক ভ্যাকেন্সি আপনাদের জন্য মজুদ আছে। এই লক্ষাধিক ভ্যাকেন্সি ফিল আপ করতে গেলে কাটমার্কটা কোথায় নেমে আসবে আপনারা ভাবতে পারছেন? এটি হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য কারণ। আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না যে এনটিআরসি ইতিমধ্যে তাদের প্রবিধানে নিয়ম করেছে যে আপনি যে এনটিআরসি সার্টিফিকেট একটা পাচ্ছেন সব কিছু ভাইবা টাইবা দিয়ে পাস করার পরে, এই সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে 3 বছর এবং বয়স হচ্ছে আপনার বয়স হতে হবে 35 বছর। 3 বছর এবং 35 বছর, এই দুইটা কন্ডিশন যদি কোনোভাবে আপনি পার হয়ে যান তাহলে কিন্তু আপনি আপনার সার্টিফিকেট থাকা সত্ত্বেও আপনি এনটিআরসিতে জব পাবেন না। অর্থাৎ আগামী যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন না। এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই, 1 থেকে 17তম যেসব প্রার্থী ছিল তারা সকলে বাদ পড়ে যাচ্ছে। 16তম যারা ছিল 15তম পর্যন্ত বাতিলই করে দিয়েছে ঘোষণা দিয়ে। এরপর 16তম যারা ছিল 16তম মনে করেন যে যাদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর পার হয়ে গেছে, সুতরাং 16তম বাদ। এরপর থাকলো 17তম ম্যাক্সিমামের জব আপনার এই পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে হয়ে যাচ্ছে। থাকতেছে হয়তো গুটি কয়েক মানুষ জয়েন করবে না, যারা দূরত্বের কারণে জয়েন করবে না, তারা ভাববে যে আগামী গণবিজ্ঞপ্তিতে আমি আবার আবেদন করব, সেখানে জয়েন করব, বা এরকম 200-400 মানুষ বা 100-200 মানুষ এরকম হয়তো বা থাকতে পারে। এছাড়া বাকি 1 থেকে 17তম সকলে বাদ, কেউ নাই আপনাদের সাথে কম্পিটিশন করার জন্য। 18তম যারা আছে তাদের কম্পিটিটর হচ্ছে 18তমরাই। এর আগে যারা ছিল, যেমন আমাদের কম্পিটিটর ছিল 16তমরা, 16তমদের কম্পিটিটর ছিল হচ্ছে 1 থেকে 15তমরা, কিন্তু আপনাদের নাই, আপনাদের কম্পিটিটর হচ্ছে আপনারাই। সুতরাং কাটমার্ক কোথায় নেমে আসবে চিন্তা করেন। প্রিয় ভিউয়ার্স, মনে করেন যে এই যে অনুপস্থিতির সংখ্যা বেশি, প্রশ্নের ধরন পরিবর্তন, বিশাল অঙ্কের একটা শূন্যপদ এবং 1 থেকে 17তম প্রার্থী যারা ছিল, ক্যান্ডিডেট যারা ছিল তারা সকলে বাতিল ধরা যায় বা এক প্রকার বাতিল। এই যে কতগুলো কারণ, এই কারণগুলোর জন্যই মূলত আপনাদের কাটমার্কটা অনেক কম হয়ে আসবে। সুতরাং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, যারা ভালো মার্ক পাবেন বলে আশা করতেছেন, ভালো মার্ক লাগবে না, যারা সাবজেক্ট আপনার যেটাই হোক, আপনি যদি 60 মার্ক পেয়ে থাকেন, 60+ পেয়ে থাকেন, তাহলে আপনি ভাইভাতে ডাক পাওয়ার সম্ভাবনা 95%, 95% কি 99%। হয়তো 2-1টা সাবজেক্ট যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে, কলেজ পর্যায়ে 2-1টা সাবজেক্ট বাদ দিয়ে বাকি সব সাবজেক্টে আপনি 60+ মার্ক পেলে ভাইভাতে ডাক পাবেন। এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোতে তো 40+, 50+ পেলেও ডাক পাবেন। সেই সাবজেক্টগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করেছি, আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আই আইকনে ক্লিক করে। প্রিয় ভিউয়ার, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, তাহলে এনটিআরসি সম্পর্কিত তথ্যগুলো আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সকলে আমার পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।